আর এসআইআর চালু হতেই এলাকার মানুষ এই বাংলাদেশিদের বিরুদ্ধে সরব হয়েছেন। হিঙ্গলগঞ্জের বাঁকড়ার 119 নম্বর বুথের ঘটনা। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, এই তিনজনকে তার মানে ভাড়ায় বাবা নিয়েছিল বলা যায়? কিভাবে এরা প্রবেশ করলো, কিভাবে বাবা সাজালো একজনকে, আর এই নকল বাবা এখন কোথায়? একদম দেখো, এই নকল বাবারও কিন্তু কোনো খোঁজ নেই। অর্থাৎ হিঙ্গলগঞ্জের তিনজন অর্থাৎ বাংলাদেশি তারা একেবারে ভারতে আসে এবং অবৈধভাবে ভারতে এসে অর্থাৎ এক ভারতীয়কে বাবা সাজান এবং সেই বাবা সাজিয়ে তারা এখানে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেন এবং তারা এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করার পরে এখানেও অর্থাৎ বাড়ি তৈরি করে, তারপর এখান থেকে চলে যায় সোজা তামিলনাড়ুতে কাজে। ফলে তারা কিন্তু একেবারে অবৈধভাবে ভারতে ঢোকে এবং টাকার বিনিময়ে সেখানে অর্থাৎ একজন ভারতীয়কে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে তার বাবা সাজিয়ে বলে তারপরে বাংলাদেশ চলে যায়। এই যেহেতু এসআইআর নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল, তখনই এলাকার মানুষজন ভোট দিচ্ছেন। দেখো, তারা যেটা এলাকার মানুষজন বলছেন যে প্রায় বছর খানিক আগে তারা কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছেন এবং এখানে তারা এসে এই আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক কাগজপত্র তৈরি করেছেন, সবটাই অবৈধভাবে টাকার বিনিময়ে। ফলে তারা ভোট এখনো না দিলেও তারা কিন্তু এলাকার বাসিন্দা এবং এখানকার যে ভোটার লিস্ট অর্থাৎ এই হিঙ্গলগঞ্জ এলাকার 119 নম্বর বুথে ভোটার লিস্টে নাম তুলেছে। ফলে সবটাই অবৈধ। ফলে এলাকার মানুষ সোচ্চার রয়েছেন এইভাবে যদি বহিরাগত লোক বা বিদেশের লোক যদি এখানে এসে তারা ভোটার কার্ডে নাম তোলেন তাহলে এখানে তো সমস্যা হতেই পারে। বিভিন্ন রকম ভাবে খুনের হুমকি বা বিভিন্ন রকম হুমকিও দিচ্ছেন এই ধরনের যারা বহিরাগত বাংলাদেশ থেকে এখানে আসছেন। বলে এক বছর আগে এরা দেশে এসেছেন, আমাদের এই রাজ্যে এসে বসবাস করছেন, বিষয়টা সামনে এলো কিভাবে? এখন সামনে এলো যেহেতু এখন এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রয়েছেন, এখন যে কোনো মুহূর্তে এসআইআর নিয়ে বিএলওরা তার বাড়িকে দেখতে পারেন। ফলে তখনই এটা সামনে আসে এবং এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছেন যে বিদেশি লোক বহিরাগত লোক তারা কিন্তু বাংলাদেশি, তারা কিন্তু তাদের ওপারে অত বাংলাদেশেও সেখানে ভোটার কার্ডে নাম রয়েছে, তারপরে আবার এদেশে এসেও এখানেও ভোটার কার্ডে নাম তুলে এদেশীয় বাসিন্দা হচ্ছে। ফলে জানিয়ে যেহেতু একেবারে এসআইআর নিয়ে একেবারে রাজ্য রাজনীতি গরম, তখনই এর সামনে আসে এবং এলাকার মানুষ সোচ্চার হয়েছেন যে তারা এখানকার বাসিন্দারা কিন্তু সমস্ত কাগজপত্র হয়ে গেছে টাকার বিনিময়ে এবং ভারতীয়কে বাবা সাজিয়েই নাম তুলেছেন, এমনটাও কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছেন। ইতিমধ্যেই বিএলওকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। বিএলও কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন তিনি অবশ্যই ব্যাপারটি খতিয়ে দেখবেন যে কেন কিভাবে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে এলো, সবটাই তদন্ত করে দেখাবে, এমনটাও কিন্তু আশ্বস্ত করেছেন। ছন্নাত গাজী যাকে নকল বাবা সাজানো হয়েছিল, এই ছন্নাত গাজী তো এখন নেই এলাকায়, কি বলছে সে? কতদিন ধরে এলাকা ছাড়া? দেখো, ছন্নাত গাজী অর্থাৎ যাকে বাবা সাজানো হয়েছে তিনি কিন্তু এদেশীয় হলেও তিনিও কিন্তু এই ধরনের কিন্তু অনেকেরই কিন্তু তার আধার কার্ড তার কাগজপত্র দিয়ে তারা এই বাংলায় এসে নাম তুলেছেন বা ভোটার কার্ডে নাম তুলেছেন। ফলে তিনিও কিন্তু বেপাত্তা। অর্থাৎ যারা ওপার থেকে এই ওপার বাংলা থেকে এবার বাংলায় আসে তারা তার বাবা সাজায় এবং তার একটা টাকার বিনিময়ে তিনি কিন্তু তাদেরকে নিয়েই চলে যায় তামিলনাড়ু বা বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে। অর্থাৎ তিনিও কিন্তু বেপাত্তা, কিন্তু তার পরিবারের অভিযোগ যে তারা কি জানতেন না কিভাবে তারা এখানে এসছেন। কিন্তু যে ছান্নাত তার তো এমনি তিন ছেলে, কিন্তু এখানে আরো তিনজনের নাম কিভাবে উঠলো সেটাও তারা জানেন না। ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষ সোচ্চার হয়েছেন, জানে রাজনৈতিক দলের কথা বলছেন এবং তাতেই এই বিষয়টা সামনে এসেছে। অনেক ধন্যবাদ জিয়াউল। ছন্নাত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নাত গাজী তিন ছেলে বাংলাদেশি আছে, তোমার একটা দুটো তিনটে আছে। তিনটে ছেলে বাংলাদেশি? হ্যাঁ, সেরাজ আছে না, সেরাজ বলে একটা ছেলে আছে, আর গোলাম রসুল একটা আছে, আর ওই রাজু গাজী একটা আছে। আমি তো নতুন এসেছি, আমি এখনো সঠিকভাবে জানি না, এগুলো খোঁজখবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে। আমরা বিডিও অফিস তরফে জানাবো, যেখান থেকে আমার কাজ করা থাকে। এখনো পাইনি আমি। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয় আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন, কখনোই থাকা উচিত না। ভুতুরে ভোটারদের বাদ দেওয়ার দাবি বিডিওর দ্বারস্থ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া 1 নম্বর ব্লকে ভুতুরে মৃত ভোটারের অভিযোগ। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, বিজেপি কি অভিযোগ করছে, কি ভিত্তিতে?
দেখো, গত কয়েকদিন আগে নীলাজ শেখর দানা বিজেপির যে বিধায়ক রয়েছেন তিনি কিন্তু বাঁকুড়ার 1 নম্বর ব্লকের আদাসপুর অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন মৃত ভোটারের কিন্তু ভোট হদিস পাওয়া গেছিল সেই লিস্টে। এর পাশাপাশি কেন্দ্রীয় যে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার তিনিও গিয়েছিলেন শ্যামপুর ব্লকে এবং সেই খবর আমাদের প্রকাশিত হয়েছিল। এই দুই জায়গা থেকেই এবং মৃত এবং ভুতুড়ে ভোটার পাওয়া যাচ্ছে। সেই ভোটারদের যেন SIR এর যে লিস্ট হবে, যে নির্বাচন কমিশন ঝাঁপিয়ে পড়েছে এবং আগামী দিনে যে কাজ শুরু হবে সেখানে যেন কোনোভাবেই মৃত এবং ভুতুড়ে ভোটার না থাকে, সেই জন্য তিনি বাঁকুড়ার 1 নম্বর ব্লকের ভিডিও দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি তাকে আশ্বস্ত করেছেন। তার দাবি সেটাই, যে ভিডিও বলেছেন যে হ্যাঁ এরকম ধরনের কোনো ভোটার থাকবে না। অন্যদিকে যারা সঠিক ভোটার, যারা বৈধ ভোটার, তাদের নাম যেন বাদ না যায় সেটাও কিন্তু তিনি আশ্বস্ত হয়েছেন, এমনটা একটা দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে এই ধরনের বাহানাবাজি ছাড়া আর কিছুই নয়, ভিডিওর সঙ্গে দেখা করার কোনো মানেই হয় না। কারণ যখন নির্বাচন বিজেপি যখন এই অভিযোগ করছে তখন তৃণমূলের কি বক্তব্য? তৃণমূলের বক্তব্য এই বাহানাবাজির কোনো প্রয়োজনই নেই, কারণ ভিডিওর দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নির্বাচন কমিশন অলরেডি বিএলওদের অ্যাপয়েন্ট করেছেন এবং আগামী 3 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে। সেখানে ভিডিওর দ্বারস্থ হয়ে তিনি কি বলতে যাচ্ছেন, শুধুমাত্র কি চাপ সৃষ্টি করার চেষ্টা? এরকমই বাহানাবাজির কোনো প্রয়োজন ছিল না, রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। মিমি, ধন্যবাদ। আমরা আইনকে সবসময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসব, কিন্তু যদি দেখি আইনকে কেউ বুড়ো আঙুল দেখাচ্ছে, কেউ প্রভাব খাটাচ্ছে, কোন রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে, আমরা 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। উন্নয়নের তো একতরফা কিছু দেখতে পাওয়া যায়নি, শুধু বসে বসে রাজনীতি করেছে। ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর নীলাদ্রিবাবু যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন। এইসব বলে কিছু লাভ নেই। যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছেন তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে। 4 ভাই বোন এনআরসির আওতায়, কি হবে তাদের? সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর। প্রতিবেশীদের দাবি SIR ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। রাজ্যে SIR ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। SIR কি, নাম বাদ গেলে কি হবে, এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি। তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর। বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা। ওনার যে ভাইয়ের বউ আছে SIR নিয়ে প্রেস কনফারেন্স, তারপরে 8টার সময় এসেছিল, বললো দাদা SIR একটা কি আছে। আমি কেন, কি হয়েছে? বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে, বিড়ি খাচ্ছে 10 মিনিট পর পর, এইরকম তো চলছে। কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে গিয়ে কি ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি। দেখছেন হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম। ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল, কিন্তু এইখানে প্রায় 45-46 বছর ধরে ভাড়া থাকতেন। ফ্ল্যাটে জাস্ট 6-7 মাস হলো উনি কিনে এসেছেন। এটাই ওনাকে মানসিকভাবে দিল। আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব। কেউ বলছে 2002 সালে লিস্টে নাম ছিল, তাতেও শান্তি হয় না। মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না। শুধু নিজের জন্য নয়, 4 ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর। তাঁর দেহের পাশে যে ডায়েরি মিলেছে সেখানে প্রতি লাইনে এনআরসির উল্লেখ। প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তাঁর 4টি আঙুল কাটা ছিল, তাই লিখতে অসুবিধা হতো। ফলে তাঁর লেখা খুব একটা পরিষ্কার নয়। ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে বাঁ হাতে করতে পারে নাকি? লিখতে তো 4টে আঙুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙুল একদম ছিল না তার। এই নোট থেকে কিছু লেখা আমরা উদ্ধার করতে পেরেছি। ডায়েরিতে লেখা রয়েছে 4 বোন ভাই এনআরসির আওতায়, এদের কি হবে? আমরা এখন কি করব? এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করের সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। এখানে আরো লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায়। তার কাছে দলিল ছিল, ভোটার লিস্টে বাবার নাম আছে, মায়ের নাম আছে। 1980-তে মারা গিয়েছেন। এনআরসির আতঙ্ক তাড়া করছিল প্রদীপ করকে। SIR ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের। এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পরিবারের সঙ্গে। আগরপাড়া থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এনআরসি আতঙ্কে প্রদীপ করের আত্মহত্যার অভিযোগ। জয়নগরে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ। মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল। কথা বলবো, অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্পণ। একদমই। দেখো, জাস্টিস ফর প্রদীপ কর এই প্ল্যাকার্ডকে সামনে রেখে
তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, এবং সেখানে যেটা দেখা গেল মোল্লার চক থেকে নতুন হাট পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিল করলেন, যেখানে দেখা গিয়েছে বয়স্ক লোক এবং তার সঙ্গে অবশ্যই মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। সেখানে শিক্ষক শাহাবুদ্দিন শেখ, তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা, তার নেতৃত্বে এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও তারা এই মিছিলে যোগদান করেছিলেন। সেখানে তাদের মূল বক্তব্য ছিল এনআরসি আতঙ্কে যে প্রদীপ করের মৃত্যু হয়েছে তার তদন্ত করতে হবে, অর্থাৎ একটা মৃত্যুর জন্য যারা দায়ী রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। এই দাবি নিয়ে জয়নগর 2 নম্বর তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি সকাল 8টা থেকে শুরু হয় এবং দীর্ঘ পথ তারা এই বিক্ষোভ কর্মসূচি করে। ধন্যবাদ তোমায়। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, এই প্রদীপ করের যে আত্মহত্যা, এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফাভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে, কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে, এর বিচার চাই। সেই জন্য আমরা পথে নেমেছি। এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আগরপাড়ায় আত্মঘাতী প্রদীপ কর। আজ এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূলের, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকেও একহাত তৃণমূল সাংসদের। পাল্টা 4 নভেম্বর মিছিল শুভেন্দু অধিকারীর। তৃণমূলকে মিছিল আটকানোর চ্যালেঞ্জ। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়বো। তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটি, জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাঁটবো, আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। ঝাঁ চকচকে রাস্তা, কিন্তু বৃষ্টি হলেই মরণ ফাঁদ। ডাম্পার থেকে পড়ে মাটি, সেই থেকে কাদায় কাদা। গতি কমালেও উল্টে পড়ে বাইক। নিউ টাউনে একের পর এক দুর্ঘটনা। প্রতিবেদন দেখুন। এভাবেই একের পর এক দুর্ঘটনা। পিছলে যাচ্ছে বাইকের চাকা, বাইক থেকে পড়ে ভাঙছে হাত পা। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণি তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা। ঝাঁ চকচকে বিরাট চওড়া রাস্তা, খানাখন্দ নেই বললেই চলে। সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা। রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর বাইকের চাকা, টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন আরোহী। স্কিড করছে 4 চাকার গাড়িও। কাদায় ব্রেক ঠিক মতো কাজ করছে না, একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ, একেবারে মরণ ফাঁদ। এই কাদা হয়েছে, শয়ে ডাম্পার যাচ্ছে, যার দরুন কাদা হয়ে গেছে, মাটি যাচ্ছে। পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি, নাহলে আমার সামনেই কিছুক্ষণ আগেই 2 জন পড়ে গেছে, লেগেছে, তো বাইক ড্যামেজ হয়েছে। বাঁকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে? নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে। সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে। নিউ টাউনের রাস্তায় রাতভর চলে মাটি বোঝাই ডাম্পার। ডাম্পার থেকে ঝরে ঝরে পড়ে মাটি, বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা, তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা। প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা।
কাদা পড়েছে রোডে আপনার। আমরা এটা ওই ক্লিনিং প্রসেস অলরেডি চলছে আপনার, আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার। তাই জন্য এখান থেকে আমরা যত বাইকগুলো আছে বাইকগুলো যেন সামনে গিয়ে আপনার না পড়ে যাক বলে এখান থেকে আমরা সার্ভিস রোড দিয়ে পাঠাচ্ছি, মেন গাড়িগুলোকে আপনার একটা মেন ক্যারেজ দিয়ে পাঠাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত এইভাবে পরিষ্কার করার কাজ চলছে, ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায়। ক্যামেরা সনদ মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। জঙ্গলমহলে জঙ্গল বেহাত। ঝাড়গ্রামে বন দফতরের জমি দখল করে তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট। এই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। জমি খালি করতে বলে একাধিক রিসর্টকে নোটিশ ধরিয়েছে বন দফতর। কিন্তু অনেকেরই প্রশ্ন, এতদিন বন দফতর কি করছিল? তাদের জমি দখল করে এভাবে রিসর্ট হচ্ছে কিভাবে? বন দফতর কি কিছুই জানতো না, নাকি সর্ষের মধ্যেই ভূত? দেখুন কি অবস্থা, এটা বন দপ্তরের জমি। সরকারি জমিতে তৈরি হচ্ছে রিসর্ট। জঙ্গলের গাছ কেটে কংক্রিটের নির্মাণ। ঝাড়গ্রামের আমডিহা, গড়শালবনি, জিতুশোল বিস্তীর্ণ বনাঞ্চল। অভিযোগ, এইসব এলাকায় বন দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে, দেদার কাটা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে একের পর এক রিসর্ট। এই অভিযোগে সরব স্থানীয়রা। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে, তার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে। মালিক হচ্ছে গোবিন্দ মাইত, সবংয়ে বাড়ি। এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন কাজ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন? হ্যাঁ, কিনেছেন। সম্প্রতি ঝাড়গ্রামে প্রায় 125 জনের জমি হাতিয়ে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। কয়েকদিন আগে আস্ত শালবন বিক্রির অভিযোগ ওঠে এই ঝাড়গ্রামেরই আমডিহায়, সেটাও ভুয়ো নথি তৈরি করে। এবার বন দপ্তরে জমি দখল করে একের পর এক রিসর্ট তৈরির অভিযোগ। 7 দিনের মধ্যে জায়গা খালি করে দিতে বলে একাধিক রিসর্টকে নোটিশ দিয়েছে বন দপ্তর। অভিযোগ, তারপরেও বেআইনি নির্মাণ চলছে। অনেকেরই প্রশ্ন, জঙ্গলের গাছ কেটে একের পর এক রিসর্ট তৈরি হচ্ছে কিভাবে? বন দপ্তর কি কিছুই জানতো না? রিসর্ট তৈরি করতে তো অনেক সময় লাগে, ততদিনে কি কিছুই চোখে পড়েনি বন দপ্তরের? বন দপ্তরের কি নজরদারি বলে কিছু নেই, নাকি সর্ষের মধ্যেই ভূত? বন দপ্তরের একাংশই কি যুক্ত? ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। মহাকাল মন্দিরে পোশাক বিধি। দার্জিলিং এর মহাকাল মন্দিরে নয়া পোশাক বিধি। শর্ট ড্রেস পরে আর ঢোকা যাবে না মহাকাল মন্দিরে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিমের সঙ্গে। পার্থ প্রতিম, এতদিন তো মহাকাল মন্দিরে এরকম কোনো বিধি ছিল না, হঠাৎ করে এই নিয়ম লাগু হলো কেন? কি বলছে মন্দির কর্তৃপক্ষ? ভক্তরাই বা কিভাবে দেখছে এই সিদ্ধান্ত? মন্দির কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসছে, আমরা জানি আমরা ভারতবর্ষ দেশের অন্য প্রান্তে কিন্তু এমন পোশাক বিধি রয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দিরে, এবং সেদিকে তো নজর ছিল। পাশাপাশি এই মন্দির কমিটি সম্প্রতি তারা সিদ্ধান্ত নেয় যে আর মিনি স্কার্ট বা শর্ট পোশাকে কিন্তু এই মহাকাল মন্দির, মহাকাল বাবা দর্শন হবে না। সেই মতো গতকালই তারা নির্দেশিকা জারি করেছে এবং নোটিশ তারা টাঙিয়ে দিয়েছে মন্দিরের প্রবেশের মুখে। তবে যে সমস্ত পর্যটকরা তারা পাহাড়ে বেড়াতে আসবেন বা এই মন্দির দর্শনে যাবেন, তারা সেই শর্ট ড্রেস বা মিনি স্কার্ট পরে মন্দির গেট পর্যন্ত যেতে পারে এবং সেখানে আলাদা পোশাকের ব্যবস্থা করছে, ভাড়ায় সেই পোশাক দর্শনার্থীরা নিতেও পারবে। তো পুরোপুরি ভাবে কিন্তু এই মহাকাল মন্দির কমিটির যে সিদ্ধান্ত তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন দেশ বিদেশ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। এবং এই যে নয়া পোশাক বিধি চালু হলো, কবে থেকে চালু হচ্ছে? গতকালের নির্দেশ আছে, আজ থেকেই কিন্তু এই পোশাক বিধি চালু হচ্ছে দার্জিলিং এ। অনেক ধন্যবাদ পার্থ। আমরা শুনবো মন্দির কমিটি এবং টুরিস্টরা কি বলছেন। टूरिस्ट के लिए आज से जो भी जितना वो स्कॉट ला के आएगा, ओनली लड़कियों का वो होता है, तो वो हिसाब से मंदिर में थोड़ा नेगेटिव मैसेज जा रहा था, इसलिए हम लोग को एक कमेटी ने आज से बोर्ड लगा दिया। छोटा कपड़ा अलाउ नहीं, उधर में कल से अलाउ नहीं है।
নিজের রুচিবোধ হিসেবে মানুষকে জামা কাপড় পরে অবশ্যই আসা উচিত, মানে বিশেষ করে এই মন্দির এই সংক্রান্ত প্রতিষ্ঠান। এসব না পরাই ভালো, এগুলা কাপড়, এগুলা শর্ট ড্রেস পরার জন্য তো আরো অনেক জায়গা আছে, সেখানে পরলেই আমার মনে হয় বেশি ভালো হয়। মন্দিরে ঠিকই আছে। हमारी संस्कृति यही कहती है कि जो हमारी मर्यादा है उसे हम ना तोड़ें, और ये शॉर्ट ड्रेसेस हम मंदिरों में और पूजा की जगह पे बच्चों को ना पहनाएं। ধানের লোভে লোকালয় হাতি, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল থেকে একেবারে লোকালয়। আলিপুরদুয়ারের পানিয়ালগুড়ি গ্রামে আতঙ্ক, 4 হাতি নিয়ে হুলস্থুল পানিয়ালগুড়ি গ্রামে। হাতি তাড়াতে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। আর এদিকে সাত সকালে লালগড়ের রামলাল, কলসিডাঙ্গায় ঘুরছে দাঁতাল, খাবারের সন্ধানে লোকালয়ের রামলাল। হাতিকে দেখে এলাকায় আতঙ্ক। हाथी को तन्हा